বং কাহিনীজে আমরা নিয়ে আসি বিভিন্ন স্বাদের মৌলিক গল্প। চ্যানেলে উপস্থাপিত সমস্ত গল্পই কাল্পনিক এবং শুধুই শ্রোতা বন্ধুদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। চলুন তবে শুনে নেওয়া যাক বং কাহিনীজের আজকের নিবেদন, এঁঠো। আজ যে ঘটনাটা বলবো সেটা সত্যতা নিয়ে কখনোই কাউকে কোনো প্রমাণ দিইনি, দিতে পারিনি। আমার বিয়েটা হয় খুবই হঠকারিতায়। রিমলির বাড়ির লোক হঠাৎই অন্য একজনের সাথে ওর বিয়ের তোড়জোড় করলে আমাদের পালাতে হয়। সে যে কি দিন গেছে মনে করলেও বুক কেঁপে ওঠে। সে যাই হোক, আমি তখন সবে কাজ পেয়েছি মুম্বাইতে। রিমলিকে বিয়ে করে মুম্বাইতে চলে তো আসি, কিন্তু সমস্যা হয় ঘর খুঁজতে। রাতারাতি ঘর খুঁজে পাওয়া অসম্ভব নয় মুম্বাই শহরে, কিন্তু আমার যা ভাড়া দেওয়ার সামর্থ্য তাতে ঘর পাওয়াই মুশকিল হয়ে উঠল। রিমলিকে একটা হোটেলে রেখে সারাদিন দালালের পিছন পিছন ঘুরলাম, কিন্তু ওই সাধ্যে বউ নিয়ে ভদ্রভাবে বাসযোগ্য ঘর একটাও পেলাম না। অবশেষে সন্ধ্যের দিকে অনেকগুলো ফোন কলের পর একটা বাড়ি পাওয়া গেল। বাড়িটাও ছিল আমাদের ব্যয়সাধ্যের মধ্যে। আশেপাশের এলাকাও যথেষ্ট জমজমাট। নৃত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এখানে হাতের কাছে, এবং অবাক বিষয়, বাড়ির মালিক বাঙালি মুসলিম। পূর্বপুরুষ সম্ভবত বাংলাদেশের আগত। মুম্বাই শহরে এমন বাঙালি মুসলিমের সংখ্যা যথেষ্ট। দালাল বাড়িতে ঢোকার আগেই বলে নিলেন, आप तो हिंदू है, ये लोग मुस्लिम है, आपका बजट में यही आ रहा है, कुछ प्रॉब्लम तो नहीं है ना? আমার এই সব নিয়ে কোশমিন কালেও কোনো সমস্যা ছিল না, জানিয়ে দিলাম নেই নেই চলেগা। বাড়ির মালিক একজন মধ্যবয়স্ক পুরুষ। তিনি বেরিয়ে এলেন। আমাদের কথাবার্তা পাকা হলো। ভদ্রলোক শেষে বললেন, কথাটা অনেকবারই বললাম, কিন্তু আবারও বলছি, দয়া করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নিজেরাই তো থাকবো সবাই। সে তো নিশ্চয়ই, উনি আপনি চিন্তা করবেন না, আমরা পরিষ্কার পরিচ্ছন্নই রাখবো। ঘরটা খুবই ছোটখাটো, সঙ্গে একটা ছোট্ট রান্নাঘর আর বাথরুম। দুজনের জন্য এই বেশ। প্রথম 1 মাস ভালোই কেটে গেল। রিমলি বাড়িতেই থাকতো, আমি কাজে যেতাম সকালে। সমস্ত ঘর বাড়ি গুছিয়ে রান্না করে রেখে দিত। কিন্তু 1 মাস পর রিমলিও একটা কাজে ঢুকে গেল। দুজনেই সকালে হুড়মুড়িয়ে কাজে চলে যাই, বাড়ি ফিরি সন্ধ্যায়, তারপর এসেই রান্নাবান্না করা। ধীরে ধীরে দুজনের 1 মাসের অভ্যেস ভুলে সেই বিয়ের আগের ব্যাচেলার জীবনের অভ্যেসগুলোয় ফিরে গেলাম। সপ্তাহে 1 দিন ঘর পরিষ্কার করার নিয়ম জারি হলো, আর বাকি 6 দিন নোংরা জমতে থাকুক। মাঝে মাঝেই ফিরতে দেরি হলে বাইরে থেকে খাবার নিয়ে আসতাম। এঁটো থালা বাসন বেসিনে রেখে শুয়ে পড়া তখন রোজের অভ্যেস হয়ে উঠল। প্রথম ঘটনাটা যেদিন ঘটল সেইটে বলি। আমরা সেদিনও বাইরে থেকে খাবার এনে খেয়ে শুয়ে পড়েছি। খাবার কিছু বেশি হওয়ায় সেগুলো নোংরা প্লাস্টিকে বেঁধে বেসিনের নিচে রাখা। নোংরাগুলো প্লাস্টিকে বেঁধে ওখানেই রাখা থাকতো। সকালে অফিস যাওয়ার সময় ফেলে দিতাম। রাতে ঘুমালে আমার আবার কোনো হুঁশ থাকে না। রাত ঠিক তখন কয়টা জানিও না। হঠাৎ রিমলির ডাকে ঘুম ভাঙল। এই এই শুনছো? ওঠো না। ওই রান্না করে না, কেমন আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? আরে ওঠো না বেন, আমার ভয় করছে। দেখো কেমন খসখস করে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ না? উঠে বসে চুপ করে কিছুক্ষণ শোনার চেষ্টা করতেই আওয়াজটা পেলাম। প্লাস্টিকের মচমচ শব্দ। ও কিছু না, ইঁদুর ফিঁদুর আছে হয়তো, বিড়ালও হতে পারে।
এখন শো। একবার যাও না, দেখো না গিয়ে। ধুর, এখন আর উঠতে পারছি না। আরে কালকে অফিস আছে। ঘুমাও তো বাপু। রিমলিকে এক প্রকার চেপে ধরেই শুয়ে দিলাম। জড়িয়ে ধরে আমি তো ঘুমিয়ে পড়লাম, রিমলির জানি না। পরদিন সকালে তাড়াহুড়ো করে স্নান সেরে বেরোতেই রিমলি ডেকে দেখালো। এই, এদিকে এসে দেখো একবার। দেখলাম প্লাস্টিকটা খোলা, আর মাংসের হাড়গুলো কেউ চিবিয়ে গুঁড়ো করে প্লাস্টিকে ফেলে রেখে গেছে। ইঁদুর বা বিড়াল হবে হয়তো। দেখতে হবে কোথা দিয়ে ঢুকছে। ইঁদুর এমনভাবে হারছে ভাই? বিড়াল চেবায় জানি, ইঁদুর চেবায় কিনা জানা নেই। অফিসে দেরি হচ্ছে বলে বেরিয়ে গেলাম দুজনেই। পরের ঘটনাটা ঘটল দিন চারেক পরে। এইটাতে দুজনেই সাংঘাতিক ঘাবড়ে গেছিলাম। সেদিন দুজনেই ঘুমাচ্ছিলাম। যথারীতি এঁটো বাসনগুলো রাখা ছিল বেসিনে। হঠাৎ ঝনঝন করে বাসন পড়ার শব্দে দুজনেরই ঘুম ভেঙে গেল। ও মা গো, এই কিসের আওয়াজ হলো? বাসন পড়লো মনে হচ্ছে, দেখি তো গিয়ে। আলোটা জ্বালাও আগে, আলোটা জ্বালাও শিগগিরই। আমি আলো জ্বালিয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম এঁঠো কড়াইটা মেঝেতে পড়ে আছে। কি করে পড়লো গো? কল থেকে তো একটু একটু করে জল পড়তেই থাকে। জল ভরে গিয়ে কোনোভাবে হয়তো। যুক্তিটা দিয়ে রিমলিকে বোঝানো গেলেও নিজেকে শান্ত করা গেল না। বাসন বেসিনের বাইরে পড়ার কথা নয়, কখনোই নয়। বাড়ির মালিকের সাথে প্রায় দেখা হলেই হেসে বলতেন, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাড়িটা এমনিতে ভালোই, একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখলে অসুবিধা হওয়ার কথাই নয়। ভদ্রলোক নিজের মাকে নিয়েই থাকতেন। বিয়ে থা করেননি বোধহয়। দুটি মানুষ ছাড়া আর কাউকেই দেখিনি সেভাবে। সেদিন ছুটি ছিল, ছাদে দাঁড়িয়েছিলাম দুজনেই। ভদ্রলোকের মাও ছাদে এসেছিলেন। সন্ধে নামবে নামবে করছে। মহিলা এটা ওটা নানা কথা বলতে বলতে বললেন, তোমরা মানবে কিনা জানি না, রাত হয়ে আসছে। চুল তো তোমাদের ধর্মে ঢাইকা রাখার নিয়ম নাই, তাই বলবো অন্তত বাইন্ধা রাখো। এই সময় শয়তানরা ঘোরে, ওরা চুল দেহে লোভে পড়ে, ওদের নজর লাগে তখন, তাতে ক্ষতি হয়, তাই বলছি মা। ভেবে দেখলাম সন্ধেবেলায় মেয়েরা চুল ছেড়ে বাইরে এলে একই কথা আমাদের মা ঠাকুমারাও বলে। আগেকার দিনের মানুষ, তাই রিমলিও দেখলাম সঙ্গে সঙ্গে চুল বেঁধে নিল। কদিন ধরেই রিমলির ভীষণ চুল উঠছে। চুল বাঁধতে বাঁধতে বলল, জানো তো, চুল তো উঠছেই, মাথার তালুতেও না কেমন একটা ব্যথা হচ্ছে। জল বাতাস বদল হয়েছে, চুল ওঠা স্বাভাবিক, কিন্তু মাথার তালুতে আবার কি হলো? কি হলো বুঝলাম না। তবে রিমলির পরের 10-15 দিনে চুল এত হুস করে উঠতে লাগলো যে আমারই ভয় লেগে গেল। ওদিকে রিমলি প্রায়ই রাতে ভয় পায়। ওই যে দেখো, রান্নাঘরটা একবার দেখো না, আজকেও কেমন আওয়াজ হচ্ছে। খুটখাট আওয়াজ হতো না তেমন নয়, দু একবার উঠে দেখতে গিয়ে কিছু পাইনি তেমন। পরের বিষয়টাও গা দিতাম না। একদিন হঠাৎ রাতে রিমলির হাউমাউ চিৎকারে ঘুম ভেঙে গেল। আলো জেলে ওকে রীতিমতো শান্ত করতে আধ ঘন্টা লেগে গেল। এই রকম ভয় পেতে ওকে আগে দেখিনি। শান্ত হওয়ার পর বলল, কদিন ধরে না আমার ঘুমেতে কেমন বিশ্রী স্বপ্ন আসছিল। কি স্বপ্ন আসছিল ঘুম ভেঙে মনে পড়ছিল না। আজকেও তেমন একটা স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে গেল। বলতে গিয়ে কেমন গায়ে কাটা দিচ্ছে দেখো। সত্যি রিমলির গায়ে কাঁটা দিচ্ছে। ওকে
কাছে টেনে নিলাম। আর ঘুম ভেঙে মনে হলো চুল কিছুতে আটকে গেছে, টান লাগছে। মুখ তুলে দেখি একটু থেমে নিজেকে সামলে নিয়ে রিমলি বলল, দেখলাম একটা কালো ছায়ার মতো লোক, মুখ নেই, চোখ নেই, কিচ্ছু নেই, শুধু ছায়ার মতো বসে আছে আমার মাথার থেকে একটা একটা করে চুল ছিঁড়ে নিচ্ছে। চুল নিয়ে রিমলি কদিন খুব চিন্তায় ছিল। সেই থেকেই এইসব স্বপ্ন দেখে ভয় পেয়েছে। ওকে একটা ভালো ডার্মাটোলজিস্ট দেখালাম, ওষুধ চালু হলো, কিন্তু রিমলি সাংঘাতিক ভয় পেয়ে গেল। ওর বিছানার নিচে লোহা রাখলাম, আলো জ্বালিয়েই শুতে হতো তখন। সারা রাত ওকে বুকে জড়িয়ে আমার ঘুমের 12টা বেজে যাচ্ছিল। ঘুম ঠিক হচ্ছিল না, তাই মন মেজাজও ভালো ছিল না, কাজে মন লাগতো না, অফিসেও একটা বদনাম হয়ে যাচ্ছিল। এই রকম টানা পড়ে নেই শেষ ঘটনাটা ঘটল আমার সাথেই। রিমলিকে বুঝিয়ে শুনিয়ে গত কয়েকদিন ঘরের আলো নিভিয়েই ঘুমোচ্ছি। সেদিনও তাই। হঠাৎই ঘুমটা ভেঙে গেল। শরীরটা কেমন অস্থির অস্থির করতে লাগলো। চোখ বুজে এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম আসছিল না। আর ঘরের মধ্যে কেমন একটা গুমোট ভাব। উঠে বসে হাত পাখাটা নিতে গিয়ে চোখ পড়ল মেঝেতে। মেঝের ওপর নামাজ পড়ার মতো করে একটা লোক বসে আছে। লোক বলতে ঠিক যেন ঘন অন্ধকার দিয়ে তৈরি একটা অবয়ব, অথচ বেশ স্পষ্ট। লোকটা ঝুঁকে পড়ে কিছু করছে। ভালো করে দেখতে গিয়ে বুঝলাম অভুক্ত কুকুরের মতো লোকটা লকলকে সরু জিভ বের করে মেঝেটা চাটছে। খেয়াল হলো ঠিক ওই জায়গাতেই বসে আমরা রাতের খাবার খাই। সম্ভবত আজ এঁটোটা মুছতে ভুলে গেছি। অনেকটা কষ্ট করেই মিহি স্বরে ডাকলাম, কে কে? লোকটা একবার ঘুরে তাকালো, তারপর ঠিক কুকুরের মতোই চার পেয়ে লাফিয়ে রান্নাঘরে পালিয়ে গেল। রিমলিও উঠে পড়ে। সকালের আগে সাহস হয়নি রান্নাঘরে ঢুকে দেখার। পরদিন বাড়ির মালিককে সবটা বলতেই সে রীতিমতো খেপে উঠল। আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন না, তারপর কিছু হলেই আমাদের দোষ হয়ে যাবে। এই ফালতু কথা বলবেন না। যতটা সম্ভব আমরা পরিষ্কার রাখি, আর নোংরা থাকলে এমন ভুতুরে কাণ্ড হবে সেটা তো আগে বলেননি। তা না পোষালে উঠে যান। সে তো বলবেনই, অগ্রিমটা পুরো ফেরত দিন, উঠে যাচ্ছি। ঝামেলা আরো বাড়ত, কিন্তু মালিকের মায়ের ইশারায় ভদ্রলোক চুপ করে গেলেন। মহিলা নিজে আমাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বললেন, আমার স্বামী ঝাড়ফুঁকের কাজ জানত, তার নিজের পোষা জিনও ছিল। সে তো আর নাই, কিন্তু তারা হেওনও আছে। ওরা ক্ষতি করে না কারোর, তবে এ টোকাটা অপরিষ্কার জিনিস তাইলে ওদের সেগুলি ডাকে, ওরা তখন আসে। সেই কারণেই বলি ঘর একটু পরিষ্কার রাখো, এইসব কিছু আর হবে না। এই নাও দুটি মাদুলি, এগুলি পরে থেকো দুজনে, কোনো ভয় নাই। নেহাত পয়সার প্রয়োজন না হলে ও ঘর আমরা ভাড়া দিতাম না। ঘর ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ঘর ছাড়তেও মাস 3 সময় লেগে গেছে। সেই 3 মাস আমরা ঘর দৌড় খুবই গুছিয়ে রাখতাম, মাদুলিটাও হাতছাড়া করতাম না একদম। সেই 3 মাস কিছু অসুবিধাই হয়নি সেদিনের পর। তারপর ঘর বদল হলেও আমাদের অভ্যেস আর বদলায়নি।
এঁটো না মুছে রাতে কেউই শুই না। আপনারা শুনছিলেন বং কাহিনীজের উপস্থাপনায় এঁঠো। গল্পটি বং কাহিনীজের নিজস্ব গল্প। এরকমই আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ছড়িয়ে দিন বন্ধুদের মাঝেও। ফিরে আসছি খুব শীঘ্রই পরবর্তী গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।